কমরেড প্রমোদ দাশগুপ্ত তার জন্মদিন নিয়ে অনেকে একটু ভ্রান্তির শিকার হয়। লক্ষ্য করলাম কোনো একটা ফেসবুকে কেউ আপলোড করেছে 7ই জুলাই প্রমোদ দাশগুপ্তর জন্মদিন। এটা ঠিক না। 1910 সালে 13ই জুলাই কমরেড প্রমোদ দাশগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন। এখন প্রমোদ দাশগুপ্ত তিনি তার ছাত্র জীবনে যুক্ত হয়েছিলেন, মানে স্কুলে পড়ার সময় ক্লাবের সদস্য ছিলেন। তিনি যুক্ত হয়েছিলেন অনুশীলন গোষ্ঠীর সঙ্গে, স্বাধীনতা সংগ্রামের অনুশীলন গোষ্ঠী তার সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি পড়াশোনা করতে কলকাতায় আসেন। কলকাতায় পড়াশুনো করার সময় এসএল ব্যানার্জি রোডে সেখানে যে ক্যালকাটা পলিটেকনিক আছে, ইনস্টিটিউট, সেখানে পড়াশুনো করতেন। পড়াশুনো করার সময় তার কিছু কিছু পরিবর্তন শুরু হয় এবং তিনি সেখান থেকে পাশ করে যখন বেরিয়ে আসেন তখন অনুশীলন গোষ্ঠীর সঙ্গে যুক্ত যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন তাদের সঙ্গে তার সখ্যতা হয়ে যায় এবং পার্টিতে চলে আসেন, পার্টি সদস্য হন। তখন প্রবেশনারি পিরিয়ড থাকতো, যেটা এখন বলা হয় যে প্রার্থী সভ্যপদ 1 বছর, তারপরে পূর্ণ সভ্য, সেরকম প্রবেশন পিরিয়ড ছিল। তখন কারোর কারোর ক্ষেত্রে কম প্রবেশন পিরিয়ড হতো, কারোর কারোর ক্ষেত্রে বেশি প্রবেশন পিরিয়ডও থাকতো নানান কারণে। যাই হোক, প্রমোদ দাশগুপ্ত তখন কলকাতায় থাকতে হলে তাকে তো চাকরি বাকরি করতে হবে। তিনি চাকরির সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই এন্টারলি ক্যালকাটা কর্পোরেশনের ওয়ার্কশপে তিনি ফোরম্যান ছিলেন। এখন এই প্রমোদ দাশগুপ্ত ফোরম্যান হিসেবে প্রমোদ দাশগুপ্ত জানার বা বোঝার কোনো প্রয়োজন কারোরই হতো না। তাই তিনি পার্টির সদস্য হওয়ার পর কমরেড মুজফ্ফর আহমেদের খুবই সুনজরে পড়ে যান। মুজফ্ফর সাহেব যারা তখনকার দিনে স্বাধীনতা আন্দোলনের অনুশীলন গ্রুপ থেকে বা যুগান্তর গ্রুপ থেকে কমিউনিস্ট আন্দোলনে আসতেন, তাদের বিশেষ মর্যাদার সঙ্গেই পার্টিতে গ্রহণ করতেন, সেটা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, প্রমোদ দাশগুপ্তকে জানা বোঝার প্রয়োজন আমাদের কেন? এটা ঠিক, পার্টির অভ্যন্তরে যখন রাজনৈতিক মতাদর্শ নিয়ে লড়াই শুরু হয়েছিল, তাতে প্রমোদ দাশগুপ্ত ছিলেন যারা কমিউনিস্ট পার্টির মতাদর্শে মার্ক্সবাদ লেনিনবাদকে ভিত্তি করে চলার পক্ষে যারা, তাদের মাঝেও আবার সংকীর্ণতাবাদী চিন্তা এবং দক্ষিণপন্থী সংস্কারবাদী চিন্তা উভয়ই ছিল। কমিউনিস্ট পার্টির মধ্যে সবসময় এই উভয়বিধ বিষয় থাকে। যখন কোনো বিষয় প্রাধান্য পায় তখন অসুবিধা হয়, একটা পার্টিতে বিতর্ক মধ্য দিয়ে অভ্যন্তরে সাংগঠনিক নিয়ম নীতি মেনে তার সমাধান করতে হয়। এখন আমি কথা বলছি এই জন্য যে আমাদের রাজ্য পার্টিতে প্রমোদ দাশগুপ্ত তিনি
সম্পাদক নির্বাচিত হন 1960 সালে। বর্ধমানে যে 10ম পার্টি সম্মেলন হয়েছিল, প্রাদেশিক সম্মেলন, সেখান থেকে তিনি সম্পাদক হন। প্রমোদ দাশগুপ্তর আগে সম্পাদক ছিলেন কমরেড জ্যোতি বসু। তিনি 54 সালে সম্পাদক হয়েছিলেন। তার আগে মুজফ্ফর সাহেব সম্পাদক ছিলেন। এবং প্রমোদ দাশগুপ্ত 60 সালে যখন সম্পাদক হলেন, তারপর পার্টির মধ্যে নানান প্রশ্ন দেখা দেয় মতাদর্শগত বিষয়কে ঘিরে। প্রমোদ দাশগুপ্ত অবস্থানটা হয়েছিল বলা যায় মার্ক্সবাদী অবস্থান। তিনি দক্ষিণপন্থী সংস্কারবাদী চিন্তা বা সংকীর্ণতাবাদী চিন্তার উভয় থেকে দূরে অবস্থান করতেন। এখন তিনি সরল সাধারণ জীবনযাপন করতেন। অনেকেই দেখতেন যে পরিপাটি করা ধুতি এবং পাঞ্জাবি পরতেন, কিন্তু সেই পরিপাটি করা ধুতি পাঞ্জাবি নিজে ধুয়ে শুকিয়ে নিজে ইস্ত্রি করে তারপর সেটা পরতেন। এখন অনেকেই বলেন যে প্রমোদ দাশগুপ্ত খুব রাশভারী ছিলেন, বা কেমন যেন তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা যায় না। এই অভিযোগ কমরেড জ্যোতি বসু সম্পর্কেও ছিল। কিন্তু জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত। প্রমোদ দাশগুপ্তর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হয় ওনারা জেল থেকে বেরিয়ে আসার পর। সেটা অবশ্যই 1964 সালে যখন 7ম পার্টি কংগ্রেস হয়, তার অনেক পরে, কারণ ওনারা তখন জেলে বন্দী ছিলেন। এখন আমার দেখা প্রমোদ দাশগুপ্ত যদি বলতে হয়, তাহলে আমি এটা বলতে পারি তিনি রসিকতাও করতেন। রাশভারী বাইরে কেউ মনে করতে হয়তো, তার প্রাথমিক ব্যাপারটা থাকতেও খুব কঠিন, কিন্তু টোকা মারলে ভেতরে কথাবার্তা বললে বোঝা যেত না তিনি তার নমনীয়তা আছে। এখন আমি তরুণ যারা পার্টি করছেন এখনকার সময়, তাদের জন্য একটা কথা উল্লেখ করতে পারি। প্রমোদ দাশগুপ্ত তিনি যখন পার্টিতে রাজ্যের সম্পাদক হয়েছিলেন 60 সালে, তার আগেও তো দীর্ঘ পার্টি জীবন ছিল। সেই পার্টি জীবনে আমি এটুকু বলতে পারি, দেশ পরাধীন, সেই সময় উনি চাকরি করছেন কর্পোরেশনের ফোরম্যান, ওয়ার্কশপের ফোরম্যান হিসাবেতে। তিনি যে কতবার বলেছেন কমরেড মুজফ্ফর আহমেদকে যে আমি আর চাকরি করব না, আমাকে পার্টিতে সর্বক্ষণের কর্মী করা হোক। আমি কথাগুলো সব শুনেছি কিন্তু কমরেড মুজফ্ফর আহমেদের কাছ থেকে, এটা নয় আমাকে প্রমোদদা কিছু বলেছেন। মুজফ্ফর সাহেব অনেক সময় যখন যেতাম তার কাছে, তিনি বলতেন সময় আছে। তিনি হয়তো কথাগুলো বলতেন এই জন্য যে নতুন প্রজন্মের কাছে কথাগুলো বলে রাখা ভালো, কারণ ওনারা তো প্রবীণ হয়েছেন, তাহলে এটা থাকবে না, সব কথা তো আর লেখা যায় না। উনি আমাকে বলেছিলেন যে আপনাদের এই প্রমোদ বাবু নেতা, সে আমাকে কতবার বলেছে যে সর্বক্ষণের কর্মী হতে চান, আর আমি বলতাম আপনাকে সর্বক্ষণের কর্মী করলে পর আপনার বেতনটা যা পান সেই বেতনটা সব তো আমাকে দিয়ে দেন। আমাদের
দুটো, তখন আমার দায়িত্ব ছিল দুটো কমিউন পরিচালনা করা। একটা কমিউনের অর্থ সংস্থান হয়ে যেত, আরেকটা কমিউনের অর্থের মূল সংস্থানটা আপনার বেতন দিয়ে হয়। মুজাফফর সাহেব আমাকে বলেছিলেন, আচ্ছা আপনি তো বেতন পেয়ে সব টাকাটাই আমার কাছে দিয়ে যান, আপনি তো নেন না টাকাটা, আপনি এটা জিজ্ঞেস করছেন না এই টাকা দিয়ে আমি কি করি? টাকা দিয়ে তো আমি তো ব্যাংকে টাকাটা রেখে দেই না, এই টাকাটা খরচ করি মাসের আমার কমিউনের খরচা। আপনার টাকাটা বন্ধ হলে আমি কমিউনটা চালাতে পারবো না। আমাকে কম করে 1 বছর সময় লাগবে যাতে আমি এর অর্থটা সংগ্রহ করতে পারি, তার ব্যবস্থা করতে। তা ঠিকই প্রমোদ দাশগুপ্ত তিনি মেনে নিলেন, আবার বলেন, তখন বললেন যে আমি তো বলেছি আপনাকে 1 বছর পরে আপনার বিষয়টা বিবেচনা করব। যখন কমরেড মুজাফফর আহমেদ দ্বিতীয় কমিউন চালানোর খরচটা তুলতে পারলেন, তখন প্রমোদ দাশগুপ্তদের ডেকে বললেন মানে হচ্ছে প্রমোদ দাশগুপ্ত যে কমিউনে থাকতেন সেই কমিউনে মুজাফফর সাহেব থাকতেন, পরে মুজাফফর সাহেবের কমিউনটা পরিবর্তন হয়েছিল। তো তিনি তো আমরা তো অনেককে সর্বক্ষণে কর্মী হতে আমরা বলি, আমার তো নিজের জীবনের অভিজ্ঞতা আছে, কতজনকে চাকরি বাকরি করতে দেইনি, বা চাকরি করতো চাকরি বাকরি ছাড়িয়ে পার্টি সর্বক্ষণে কর্মী করেছি, আর অনেককে বলেছি সর্বক্ষণে কর্মী হতে, সর্বক্ষণে কর্মী হয়ও নি। সেখানে আজকের দিনে যখন আবার কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, রাজনৈতিক দিক থেকে আমাদের সাংগঠনিক দিকেও আগেকার মতো নিটোল সাংগঠনিক বাঁধুনি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দাঁড়িয়ে সর্বক্ষণের কর্মী, যাকে কমরেড লেনিন বলেছেন প্রফেশনাল রেভলিউশনারিজ, সেই প্রফেশনাল রেভলিউশনারির সংখ্যা না বাড়াতে পারলে পার্টি পরিচালনা করার সমস্যা দেখা দেবে। কারণ পার্টি যে কোনো সময় যে কোনো কলে রেসপন্ড করতে হবে, সেই কাজ করার পরিকল্পনা কখনো চাকরিজীবী মানুষের পক্ষ থেকে করা সম্ভবপর না। এটা নয় যে পার্টিতে শুধু সর্বক্ষণে কর্মী থাকবে, না, চাকরিজীবী মানুষও থাকবে, কিন্তু সর্বক্ষণের কর্মী এই প্রফেশনাল রেভলিউশনারিজ, যাকে বাংলায় আমরা বলি যে পেশাদার বিপ্লবী, যার ধ্যান জ্ঞান সব কিছুই হবে পার্টির রাজনীতি, পার্টির দর্শন এবং পার্টির বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষকে সংগঠিত করার জন্য বিভিন্ন গণসংগঠন পরিচালনা করা, এবং সেখানেও সর্বক্ষণের কর্মী তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অবস্থান নিশ্চিত করা। এর উপর নির্ভর করে পার্টির কর্মক্ষমতা বৃদ্ধি করার কাজ, পার্টির কর্মদক্ষতা বৃদ্ধি করার কাজ, এবং পার্টিতে ত্যাগ স্বীকারের যে প্রশ্ন, এই ত্যাগ স্বীকারের প্রশ্নটা এখন অনেকেই ভুলে যান। অনেকে মনে করেন চোষ্য লেজ্জ পেয়েও সব কিছু করেও কমিউনিস্ট আদর্শের দ্বারা পরিচালিত হয়ে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তিনি প্রতিষ্ঠা করবেন। এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কমিউনিস্টদের নিজেকে গড়ে তুলতে হয়, আর সেই নিজেকে গড়ে তোলার মধ্য দিয়ে মে হোয়াট কাম এই চিন্তার দ্বারা পরিচালিত হতে হয়, এগিয়ে চলতে হয়, লড়াই সংগ্রাম করতে হয়। লড়াই সংগ্রামে জয় আছে, পরাজয় আছে। পরাজয় হলে পরাজয় কেন হলো তার থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী লড়াই সংগ্রামে জয়লাভ করার চেষ্টা করতে হয়। এই সব কর্মকাণ্ডের বিচারে কমরেড প্রমোদ দাশগুপ্ত তিনি একজন অনবদ্য সৈনিক ছিলেন, কারিগর ছিলেন, নেতা ছিলেন। তাই কমরেড প্রমোদ দাশগুপ্তর আগামী 13ই জুলাই জন্মদিনকে সামনে রেখে এই কথাগুলো আমি আপনাদের সবার সামনে উল্লেখ করলাম। এখানে প্রশ্ন আসে
যে এটাও দেখছি যে কেউ কেউ যেহেতু দুই দিকপাল, কমরেড জ্যোতি বসু, কমরেড প্রমোদ দাশগুপ্ত একই রাজ্যের পার্টি গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্যোতি বসু তিনি গণসংগ্রামের একটা পর্যায় থেকে পরিচালনা করেছেন, সংসদীয় রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে কাজ করেছেন। প্রমোদ দাশগুপ্ত তার থেকে দূরে থেকে পার্টির কার্যকলাপ পরিচালনা করেছেন। কেউ কেউ প্রশ্ন করার চেষ্টা করেন বা লেখেন, অনেকে কিছু মন্তব্য করেন, জ্যোতি বসু এবং প্রমোদ দাশগুপ্তের মধ্যে বিরোধ ছিল। এই কথাগুলো ঠিক না। জ্যোতি বসুর অ্যাপ্রোচ আর প্রমোদ দাশগুপ্তের অ্যাপ্রোচের মধ্যে কোনো রকম ফারাক হলে সভায় আলোচনা করে, মানে সভায় বলতে আমি সম্পাদক মণ্ডলীর সভায়, রাজ্য কমিটির সভায় আলোচনা করে তার নিষ্পত্তি করা হতো এবং জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত একই সিদ্ধান্তে ব্রতী হতেন, একই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য মানুষের সামনে হাজির হতেন। ফলে আমি বলবো যে খটাখটি হতো, বনিবনা হতো না, এসব কথা ঠিক না। অনেকে আবার বলেন যে প্রমোদ দাশগুপ্ত সাংস্কৃতিক জগতের কাউকে কাউকে শাস্তির কথা বলেছেন। প্রমোদ দাশগুপ্ত বলার কে? সাংস্কৃতিক শিক্ষা সংস্কৃতি, শিক্ষাটা আলাদা ছিল, সংস্কৃতি আলাদা ছিল। যখন যুক্ত পার্টি ছিল, যুক্ত পার্টিতে তখন শিক্ষার ব্যাপারেতে দায়িত্বে ছিলেন সুশোভন সরকার, তিনি দায়িত্বে ছিলেন, যার নামে বই তখন থাকতো না, বইটা ছিল হচ্ছে অমিত সেন, মার্ক্সবাদ নামে, এমিল বার্নসের মার্ক্সবাদ, তারও অনুবাদ করেছেন অমিত সেন। এখন তিনি ছিলেন তখনকার মানে পুরনো দিনে শিক্ষার ব্যাপারে দায়িত্বে, সংস্কৃতির ব্যাপারে দায়িত্বে ছিলেন চিনমোহন শিয়ানবিশ। যদি সংস্কৃতির ব্যাপারে কোনো কিছু ঘটনা ঘটে বা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব তার সঙ্গে বিরোধ হয়, সেই বিরোধ প্রমোদ দাশগুপ্তের সঙ্গে হওয়ার কথাই না। সে বিরোধ হলে তো বিরোধ হবে চিনমোহন শিয়ানবিশের সঙ্গে। তবে চিনুদা যে প্রকৃতির মানুষ ছিলেন, তিনি আলোচনা করে তাকে নিষ্পত্তি করার চেষ্টা করতেন এবং মীমাংসাও করতেন। চিনুদার এ ব্যাপারে খ্যাতি ছিল। চিনুদা সবার সঙ্গে সম্পর্ক থাকতো, মানে যারা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী নন তাদের সঙ্গেও চিনুদার সম্পর্ক থাকতো। কথিত আছে চিনুদা কয়েকদিন পর পর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বকে তিনি ফোন করে কথা বলতেন সাংস্কৃতিক জগতে। এর মধ্যে পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, পার্টির সদস্য ছিলেন, পার্টির সঙ্গে সম্পর্ক কখনো থাকে কখনো থাকে না, তাদের সঙ্গেও ছিল। ফলে প্রমোদ দাশগুপ্ত শুনতে পাচ্ছি কোনো কোনো মানে নাট্য জগতের ব্যক্তিত্ব বলেন এবং নাটকও নাকি তৈরি করেছেন, প্রমোদ দাশগুপ্ত অমুককে শাস্তি দিয়েছেন, তমুককে শাস্তি দিয়েছেন। এ কথাগুলো সঠিক নয়। বিরোধ যদি হয়েছে তো চিনুদার সঙ্গে বিরোধ হবে, চিনুদা রিপোর্ট ব্যাক করবেন টু দি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন তো যুক্ত পার্টি ছিল, সেখানে তিনি পার্টিকে রিপোর্ট করবেন। এটা ঠিক নয়। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে বেশি সময় ধরে কোনো কথাই বলা সঠিক বলে আমি মনে করি না। সেটা হচ্ছে আমার সঙ্গে প্রমোদ দাশগুপ্তর সম্পর্কের ক্ষেত্রে কোনো ঘটনা উল্লেখ করার যদি বিষয় হয়, আমি বলবো কমরেড দুটো ক্ষেত্রে বলবো। একবার আমি শুনলাম এসে 1969 সালে যখন
যুক্তফ্রন্ট হয়েই লড়াইটা হচ্ছে, সেই সময় আমাকে নাকি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। আমি বাইরে ছিলাম, ছাত্রদের কর্মসূচি তে অংশ নিতে আমি তখন রাজস্থান গিয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে, বিকানিরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো সেই প্রোগ্রাম থেকে ফেরত এসে আমি শুনতে পেলাম যে কলকাতা জেলার পক্ষ থেকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে। রিপোর্টটা করলেন প্রমোদ দাশগুপ্ত। তা আমি বললাম আমি কিছুতে প্রার্থী হব না। উনি বললেন, আরে প্রার্থী হবে না বললে হলো, ওরা সিদ্ধান্ত করেছে। না, সিদ্ধান্ত করলে কি হবে, আমি কিন্তু তাহলে অন্য রাজ্যে চলে যাব পার্টি করতে, আমি এখানে থাকবো না, আমি প্রার্থী হব না। তখন বলছে, আমাকে বলো কে প্রার্থী হতে পারে। আমি বললাম প্রার্থী হতে পারে, দেখেন ওখানে পরিচিত নাম শচীন সেন। শচীন সেন দুজন আছেন, একজন টালিগঞ্জে শচীন সেন আর একজন বালিগঞ্জে শচীন সেন। শচীন সেন ট্রেড ইউনিয়ন করেন, ওখানেতে দেশ মেডিকেল যে কারখানা আছে সেই কারখানার ইউনিয়নের উনি প্রেসিডেন্ট। শচীন সেন হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট হবে। আর উনি বালিগঞ্জ সিটেরই লাগোয়া অংশে থাকেন, ডোবার লেনে থাকেন, ডোবার রোডে থাকেন। আর রাস্তার ওপারটাই হচ্ছে বালিগঞ্জ সিট, কোনো অসুবিধা নেই। শচীন সেন ক্যান্ডিডেট। তার এলাকার অংশটাও বালিগঞ্জ সিটের মধ্যে, তখনকার সিটটা অন্যরকমভাবে ছিল, তিনি হতে পারেন। তা বললেন কলকাতা রাজি হবে তো? না, আপনি বললেন নিশ্চয়ই রাজি হবে। ঠিক দ্বিতীয় আরেকটা হয়েছিল 1980 সালে। 80 সালে প্রমোদ দাশগুপ্ত নিজেই বললেন, এবার নিজেই বললেন কাউকে ক্যান্ডিডেট করা যাচ্ছে না বাঁকুড়া সিটে। সেখানে সবাই বলছে তুমি নাকি প্রার্থী হলে সেটা ভালো হবে, কারণ তুমি বাঁকুড়া পুরুলিয়ায় উভয় জায়গায় কাজ করো, সেখানে তোমার দুই জেলার কাছে গ্রহণযোগ্যতা হবে, অসুবিধা হবে না। আমি বললাম কিছুতেই না, কিছুতেই না। এবার আমি বললাম এই প্রস্তাবটা আপনি করছেন তো, তো কেউ প্রস্তাব দেয়নি? উনি বলেন দেখো, আমি যাকে প্রার্থী করব ভেবেছিলাম 1974 সালে ঐতিহাসিক রেল ধর্মঘটের একটা বিশাল বড় নেতা, লোকরানিং স্টাফের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সে চাকরি ছাড়তে পারবে না। আর এরপরে আমি নেই। তখন আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ বিশেষ ব্যক্তি, আমার পুরনো বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কথা বলেছি, বা সাংবাদিক সিনিয়র জার্নালিস্ট তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিমান হতে পারে। তা আমি দেখলাম এটাই বেস্ট, আমি তো মত নিয়ে নিলাম অনেকের কাছ থেকে। বললাম না, এটা বেস্ট নয়। বলে আমি দাঁড়ালে পরে যে জিততে সুবিধা হয়, আমি কাজ করব, আমাকে অন্য জায়গায় কাজ দেবেন না, আমি বাঁকুড়া সিটের সঙ্গে কাজ করব। তখন আমি বললাম যে আমাকে 3 দিন সময় দিন, একদিন যাতায়াত করতে, আর একদিন বাঁকুড়া জেলা সেক্রেটারিয়েটের সভা, আরেকদিন পুরুলিয়া জেলা সেক্রেটারিয়েটের সভা, তারপর জেলা কমিটি মিটিং তারা করে নেবে, আমি করে আমি এসে আপনাকে প্রস্তাব করব। দুটো করে আমি এসে প্রস্তাব করলাম যে বাসুদেব আচার্য ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। আমরা স্কুলের হেডমাস্টার মশাই, উনি খুব মিষ্টি, মিতভাষী এবং মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আর আমার কাজের জায়গাটা ঠিক করে দিন, বাঁকুড়া সিটে আমি বেশি সময় থাকবো, অন্য সিটে যা করার কাজকর্ম করব। তো আমি রেহাই পেয়েছিলাম। এইটা হচ্ছে যে দুটো ক্ষেত্রে রেহাই পেয়েছি। আরেকটি ক্ষেত্রে এটা রেহাই পাওয়ার ব্যাপার না, এটাও ব্যক্তিগত সম্পর্ক হিসেবেই আমি উল্লেখ করছি। আমি যখন ঠিক করলাম 1969 সাল থেকে আমি কিন্তু মানে গৃহত্যাগী হতে চাইছি। বাড়িতে থেকে আমার পার্টি করার একটু অসুবিধা হচ্ছে। আমি ছেলেবেলা মারধর খেয়েছি,
কম বয়সে, এখন গায়ে হাত দেয় না, মারধর করে না, কিন্তু কথাবার্তা বলে যা, তাতে আমার পছন্দ না। আর কোনোটাই আমার সামনে বলে না, আমার পেছনে বলে। আমি বাড়ির লোকেরা বলছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু তারা এসব কথাবার্তা বলবে, তাহলে বাড়িতে থাকা উচিত না আমার। নিজের পকেটে পয়সা খরচা করে আমি অনেকবার, দুবার আমি স্টেটসম্যান পত্রিকায় পার্সোনাল কলমে বিজ্ঞাপন দিয়ে ঘর দেখার চেষ্টা করেছি, পাইনি। কারণ স্যালামি চায়, অ্যাডভান্স নেবে না। এখন সেটা যখন হলো না, আমি তখন দেখলাম যে কোথাও এবার বলতে হয়। আমি প্রমোদ দাশগুপ্তকে বললাম যে আমি গৃহত্যাগী হব, আর বাড়িতে ফেরত যাব না। তো প্রমোদদা বললেন, বাড়ির লোকেরা মেনে নেবে? আমি মানবে না, কিন্তু আমাকে মানাতে হবে। আমি মাকে মানাতে পারবো, কিন্তু বাড়ির লোকেরাও মেনে নেবে, শেষ পর্যন্ত মেনে নেবে। তারা তো আমাকে, মানে আমি বলতাম ফ্যামিলিতে, আই এম নট এ ফুল মেম্বার অফ ইউর ফ্যামিলি, আই এম এ মানে অ্যাডিশনাল মেম্বার। কারণ যেভাবে কথাবার্তাগুলো বলতো, তার থেকে আমি বলতাম, আমি আমার নিজের চিন্তা অনুযায়ী, তারা কেউ রাজনীতি করে না, তারা কেউ কমিউনিস্ট পার্টি পছন্দ করে না, তার জন্য কি হয়েছে? তার জন্য আমার কি, আমার পার্টি ছেড়ে দিতে হবে? তা তো হয় না, ঘর ছেড়ে দিতে হবে। প্রমোদ দাশগুপ্ত আমার কথা শুনে গ্রহণ করলেন। কমরেড পি সুন্দরাইয়া, তাকে আমি বললাম, তিনিও গ্রহণ করলেন। কিন্তু পার্টির অনেক নেতৃত্ব, কারণ নাম আমি করছি না, পার্টির অনেক নেতৃত্ব বারবার আমাকে বলেছেন, বিমান ঘর ছাড়বেন না, ঘর ছাড়বেন না। তারা বলেছেন, পার্টির অনেক মানে প্রতিষ্ঠিত নেতা, এমনকি একজন নেতা তো আমার বাড়ি চলে গেলেন, বললেন যে আপনি ঘর ছাড়বেন না। কিন্তু আমি ফুল সাপোর্ট পেয়েছিলাম কমরেড প্রমোদ দাশগুপ্তর কাছ থেকে, কমরেড পি সুন্দরায়ের কাছ থেকে। ব্যক্তিগত স্মৃতিচারণার কথাটা উল্লেখ করলাম এই জন্য, প্রমোদ দাশগুপ্ত পার্টিতে সর্বক্ষণের কর্মী যেরকম মানে রিক্রুট করার জন্য মনোনিবেশ করতেন, ঠিক সেরকম পার্টিতে সময় বেশি দেওয়ার জন্য যদি কেউ প্রস্তাব নিয়ে আসতো, তাহলে তাও গ্রহণ করতেন। আমি তার প্রকৃষ্ট উদাহরণ কমরেড প্রমোদ দাশগুপ্ত, লাল সেলাম। কমরেড প্রমোদ দাশগুপ্ত থেকে আমাদের রাজনীতি এবং সাংগঠনিক দক্ষতার বিষয়ে শিক্ষা লাভ করার জন্য অবশ্যই লেনিনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন। লেনিনের প্রিন্সিপালস অফ পার্টি অর্গানাইজেশন, মার্ক্সবাদী তত্ত্ব সহ প্রিন্সিপালস অফ পার্টি অর্গানাইজেশন, তাকে মান্য করে চলা প্রয়োজন। কারণ কমরেড প্রমোদ দাশগুপ্ত প্রিন্সিপালস অফ পার্টি অর্গানাইজেশন মান্য করে চলতেন। কমরেড প্রমোদ দাশগুপ্ত, লাল সালাম।